আকাশে নিকষ কালো মেঘের ঘন ঘটা বেড়েছে। গ্রীষ্মের খরতাপ কিছুটা সহনীয় হয়েছে। প্রকৃতির ক্যানভাসে ফুটে উঠছে বর্ষাকালের রূপ। দিনভর সূর্যের সাথে মেঘেরা লুকোচুরি খেলছে। কখনো প্রচণ্ড রোদ, আবার কখনো মুষলধারার বৃষ্টি। প্রকৃতির খেয়াল খুশি বোঝার সাধ্য নেই সাধারণের। গ্রীষ্মে সূর্যের প্রখর তাপে নেতিয়ে পড়া প্রকৃতির প্রাণ ফিরছে, আরো রঙিন, আরো জীবন্ত হয়ে উঠছে। বৃষ্টির ফোঁটা জমিনে পড়ে সতেজতা বাড়ছে ফসলি জমির। এ সময় বৃষ্টিতে খুব বেশি অসুবিধা হয় না প্রান্তিক মানুষের। গবাদি পশুপালন ছাড়া গ্রাম অঞ্চলের মাঠে ঘাটে খুব বেশি কাজ থাকে না এ সময়। বৈশাখে ধান কাটা মারাই শেষ হয়েছে। তারপর থেকেই বিস্তীর্ণ ফসলি মাঠ পতিত পড়ে রয়েছে। দেশের উত্তর পশ্চিম অঞ্চলের জেলা জয়পুরহাটের এই ফসলি মাঠে কদিন পর আবারও রোপা আমন ধান রোপণ করা হবে। প্রাচীন বাংলার রাজধানী পুন্ড্রবর্ধনের একটি অংশ ছিল জয়পুরহাট। বগুড়ার এই কৃষিপ্রধান মহকুমা 1984 সালে কাগজে কলমে স্বীকৃতি পায় জেলা হিসেবে। ছোট্ট একটি জেলা, ছোট্ট একটি জেলা শহর, তবে খুবই সম্ভাবনাময় এক জনপদ এটি। উর্বর মাটি, অনুকূল আবহাওয়া আর কৃষকের অক্লান্ত পরিশ্রমে প্রায় সব ফসলেরই বাম্পার ফলন হয়। আর সেসব ফসলের ভালো দাম নিশ্চিত করতে আর কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে জেলায় গড়ে উঠেছে বেশ কিছু কলকারখানা। কৃষিপণ্য আনা নেয়া এবং যোগাযোগের সুবিধার্থে জেলায় যুক্ত রয়েছে আন্তঃজেলা সড়কপথ ও রেলপথ। তবুও এ জেলায় রয়েছে নানান সমস্যা সংকটের গল্প, আর সেসব কথাই বলছি এখন। প্রায় 1000 বর্গ কিলোমিটার আয়তনের জয়পুরহাট জেলার উপর দিয়ে বয়ে চলেছে মাঝারি ও ছোট বেশ কয়েকটি নদী। ছোট যমুনা, তুলসীগঙ্গা, চিরি নদী আর খালবিল মিলেই জয়পুরহাটের জলছবি। একে বেঁকে বয়ে চলা এই জলধারা খরায় শান্ত আর বর্ষায় উপচে পড়ে। তখনই ফসলি মাঠের উর্বরতা বাড়ে, সব ফসলেরই ভালো ফলন হয়। তবে জয়পুরহাটের সুনাম রয়েছে ধান ও আলু উৎপাদনের জন্য। আলু উৎপাদনে জয়পুরহাটের কৃষকদের প্রচুর আগ্রহ রয়েছে, আর সে কারণেই আলু চাষ কৃষি অফিসের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়। উৎপাদন বেশি হওয়ায় আলুর ভালো দাম পায় না কৃষক। 410, 20, 350 কিনেছে। 2 বিঘা আলু বিক্রি করেছি, মনে ধরো শতকে 1000 টাকা খরচ পড়েছে, আর বেচেছি হলো তোমার 39,000 টাকা। আমি 40-70 মাটি আবাদ করছি। আমি ওই আলু বাড়ি ওর থেকে ওই মানে ট্রোত রাখছি, বাড়িতে আনি নেই। আলু পানির দাম মানে আলু আর কেউ নিচ্ছে না এখন। 250 টাকা মনে আলু, তরুণ অবস্থা ভাই। উৎপাদিত আলুর তুলনায় সংরক্ষণের ব্যবস্থা খুবই কম। সংরক্ষণ করতে না পারায় হাট বাজারে সবসময় আলুর সরবরাহ বেশি থাকছে, আর দাম নিয়ে অসন্তোষ বাড়ছে কৃষকের। তবে কৃষকের সেই শঙ্কা কাটাতে পরিকল্পিত চাষাবাদের কথা ভাবছে কৃষি অফিস। আমাদের জয়পুরহাট জেলায় এত আলু লাগে না, আর এই যে আমাদের 5000 হেক্টর আলু আবাদ অতিরিক্ত হয়েছিল, এই জমিটা আমরা সরিষাতে কনভার্ট করার চেষ্টা করতেছি। সরিষাতে যদি কনভার্ট হয় কৃষক লাভবান হবে। এই ক্ষেত্রে আমরা কৃষি বিভাগ থেকে যাবতীয় কার্যক্রম গ্রহণ করেছি। জয়পুরহাটের মাটিতে সব ধরনের ফসলের ভালো ফলন হয়, তাই কৃষক একবার কোনো ফসল চাষ থেকে মুখ ফিরিয়ে নিলে আর পূরণ হয় না সেই ফসল চাষের লক্ষ্যমাত্রা। সেরকম একটি ফসল জয়পুরহাটের আখ চাষ। বছর কয়েক আগেও প্রচুর পরিমাণ আখ চাষ হয়েছে এ জেলায়, ফলনও ভালো হয়েছে। তবে জয়পুরহাট চিনিকলের ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনায় সময় মতো আখের দাম পায়নি কৃষক। বছরের পর বছর এভাবে চলতে থাকায় কৃষক আখ চাষে আগ্রহ হারিয়েছে। আগে কুশার যখন দিতাম, এই গাড়ি ভাড়া দিতাম, 1 মাস পর টাকা দিতাম বা গাড়ি ভাড়া পরে দিতাম। এখন তা না, সঙ্গে সঙ্গে এদিকে ওজন দিয়ে ওইদিকে গেট দিয়ে টাকা, ওইদিকে টাকা দিতে হয়, লেবার পেমেন্ট করতে হয়, এবং আপনার ভ্যান ভাড়া যেটা সেটা দিতে হয় সঙ্গে সঙ্গে। আমাদের দাবি আগেকার আখ যেহেতু ভালো যেহেতু থাকে, ভালো যেটা আখ যেটা ফলন বেশি হবে, বৃদ্ধি হবে, অত লম্বা আখের দরকার নাই। আমাদের যেটা আখ হবে মোটা হবে, ফলন যেটা ওজন হবে, বা চিনির রিকভারি হবে। আগে কত রিকভারি ছিল, এখন আর নাই।
তো ওখানে বলে ওদের লস হয়। অনেক বেনিফিট কম, এই কারণে আমরা চাষিরা যে মানে বিগত দিনে যে আমরা কুশার লাগাইছি এই কুশারটা আমরা আর লাগাচ্ছি না। যে বিগত দিনে যে কুশার লাগে আমরা যে টাকা পয়সা পাচ্ছিলাম সে টাকাতেও ঘাবলা। মানে এমন যে সময় বলে ওনারা বলে যে আমরা পেমেন্ট দিব, কিন্তু কোনো দিন পেমেন্ট দিতে পারে না। ওই বলে মোবাইলে দিব, আমাদের মোবাইলের টাকা আরেক মোবাইলে চলে যায়, আরেক মোবাইলের টাকা আরেক মোবাইলে চলে যায়, এইরকম হয়। মানে সঠিক লোকের কাছে টাকাও পৌঁছাতে পারে না এরা। কৃষকেরা তো মরে গেছি আমরা, কৃষকেরা মানে এমন একটা জিনিস করছি যে আমরা জমি না পারছি আবাদ করা, মানে না পারছি ছেলের খাবার দেওয়া, এই কারণে। আখ চাষ কমে যাওয়ায় চিনিকল চলছে ধুঁকে ধুঁকে। চিনিকলের প্রধান কাঁচামাল আখের সংকট জেঁকে বসেছে। সারা বছর মাত্র কয়েকদিন চালানোর মতো আখ উৎপাদন হচ্ছে এ অঞ্চলে। তবে লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা চলছে জানান চিনিকল কর্মকর্তা। চাষিরা একবার বিমুখ হয়ে গেলে তাদেরকে আবার মোটিভেশন করে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হয়ে যায়। তো সেই জায়গা থেকে আবার কার্যক্রম শুরু করা হয় এবং বিগত 2টা মৌসুমের চেয়ে এই যেটা লাস্ট মৌসুমটি গেল অনেকটা ইমপ্রুভ হয়েছে। চিনিকলের প্রধান কাঁচামাল হচ্ছে আখ। তো এটি যদি দেখা যাচ্ছে কি যে ঠিকমতো উৎপাদিত হয় তাহলে মিলটা ভালোভাবে চলতে পারে। একটা চিনিকল যদি দেখা যাচ্ছে 3 থেকে 4 মাস চলে তাহলে তার দেখা যাচ্ছে যে ভালো একটা উৎপাদন হয় এবং লসটা অনেকটা কমে যায়। আমরা সে লক্ষ্যে কাজ করছি। বর্ষা মৌসুমে ঢালু ফসলি জমি যখন পানিতে নিমজ্জিত থাকছে তখন অন্যান্য ফসল চাষ করা না গেলেও জয়পুরহাটের চাষিরা সেই নিমজ্জিত জমিতেই করছেন জলজ ফসল কচুর লতির আবাদ। বছরের অন্যান্য সময়ও এই লতির আবাদ হয়ে থাকে, তবে বর্ষা মৌসুমে ফলন বাড়ে কয়েক গুণ। লতির বাজার ফসলের নামে নামকরণ হয়েছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার এই বাজারের। দীর্ঘদিন ধরেই এখানকার চাষিরা কচুরলতির আবাদ করেন। এবছরও 1200 হেক্টর জমিতে কচুরলতির আবাদ করা হয়েছে। তবে এখানকার লতি চাষিদের বিস্তর অভিযোগ রয়েছে। তাছাড়া রাজধানীর বাজার ঘুরে এসব কচুরলতি বিদেশে রপ্তানি হওয়ায় লভ্যাংশের বেশিরভাগই যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। বর্তমান লতির আমদানি কিছুটা কম, কিন্তু 2-4 বছর আগে আমাদের এখানে পার ডে 10 থেকে 15 টাকা প্রচুর আমদানি হয়ে থাকতো। এখানে সাপ্লাই যত বিদেশে চলে যেত সেই মালও এখন আর যায় না। আগে তো বহুত ফলন হতো, এখন ফলনও নাই। বিঘা মানে সপ্তাহে 1 বিঘা জমি সর্বোচ্চ 2 মণ 2.5 মণ লতি হচ্ছে বর্তমান। হাটটা এমন অবস্থা, ব্যাপারীরা নিজস্বভাবে টাকা দিয়ে হাট নিছে। হাটের নির্দিষ্ট কোনো হাট নাই, সরকারিভাবে কোনো হাটের জায়গাও নাই। এমন অবস্থা, খাজনা কিন্তু ঠিকই নাই সরকার। শুধুমাত্র লতির বাজার নয়, বিভিন্ন কৃষি পণ্যের স্থায়ী অস্থায়ী অসংখ্য হাট বাজার বসে জেলা জুড়ে। এসব হাট বাজারগুলো স্থানীয় অর্থনীতির মূল চালিকা শক্তি। এটি কালাই উপজেলা সদরের একটি ধানের হাট। ধান বিক্রির এই মৌসুমে প্রতিদিনই হাট বসে এখানে। সবশেষ বোরো মৌসুমে এখানকার চাষিরা প্রায় 70,000 হেক্টর জমিতে ধানের আবাদ করেছিলেন। সেখান থেকে প্রায় 5 লাখ মেট্রিক টন ধান ঘরে তুলেছেন তারা। এবছর ধানের ভালো দাম পাওয়ায় খুশি স্থানীয় ধান চাষিরা। আলুর থেকে অনেক ভালো, খুব শান্তি, লাভজনক। এই আলু যে অবস্থা, ধান তো মনটা শান্তি, বেচাতে অনেক শান্তি। আশায় বেচা যাচ্ছে, বিক্রি করা যাচ্ছে। আলু নিয়ে তো খুব কান্দাকাটি, বিক্রি করা যাচ্ছে না। গবাদি পশুপালন, মাছ চাষ কিংবা পোলট্রি খামার, কোনো কিছুতেই পিছিয়ে নেই সহজ সরল পরিশ্রমী এই জনপদের মানুষ। 1937 সালে জয়পুরহাটের জামালগঞ্জ এলাকায় নির্মাণ করা হয় হাঁস মুরগি প্রজনন ও উন্নয়ন খামার। ব্রিটিশ আমলে নির্মিত এই খামারের সফলতা ছড়িয়ে পড়েছে সারা দেশে। বিভিন্ন জাতের মুরগির ক্রস প্রজননের মাধ্যমে উদ্ভাবন করা হয় সোনালী মুরগি। দেশব্যাপী দেশীয় মুরগির চাহিদা মেটাচ্ছে যে সোনালী মুরগি, 2001 সালে সেই সোনালী জাতের মুরগি উদ্ভাবন করা হয় সরকারি এই খামারে। এখান থেকে স্থানীয় খামারিরা উন্নত মানের বাচ্চা, খাদ্য ও পরামর্শ পেয়ে থাকেন, যা তাদের ছোট বড় খামার গড়ে তুলতে সহায়ক হচ্ছে।
সরকারিভাবে পরিচালিত এই খামারটি জয়পুরহাট সহ উত্তরাঞ্চলের প্রাণী সম্পদ খাতে স্বনির্ভরতা অর্জনে অনন্য ভূমিকা রাখছে। তবে দীর্ঘদিনের পুরনো হওয়ায় খামারের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বরাদ্দ না থাকায় সেসব মেরামত করা হয়নি জানান খামারের এই কর্মকর্তা। এই খামারটি একটি ঐতিহাসিক খামার। এই কারণে ঐতিহাসিক যে এই খামারটি 1937 সালে প্রতিষ্ঠিত হয়। এই সোনালী মুরগির সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু এই খামার থেকে হয়। একটা বিল্ডিং আমাদের অলরেডি নষ্ট হয়ে গেছে, সেটাতে আমরা মুরগি পালন করতে পারছি না। দ্বিতীয়ত সবচেয়ে যেটা আরও ভয়াবহ সেটা হচ্ছে জনবল। আমাদের এখানে চতুর্থ শ্রেণীর কোনো জনবল নেই। তৃতীয় শ্রেণীর 3 জন আছি আর আমরা 2 জন অফিসার আছি। এই 5 জন জনবল নিয়ে এত বড় একটা অবকাঠামো, যেখানে 10.5 একর জমি, এই অবকাঠামো আমরা দিকে দিকে চালাচ্ছি আর কি। প্রাকৃতিকভাবেই জয়পুরহাট সমৃদ্ধ একটি জেলা। কৃষিপণ্য উৎপাদন, খামারে গবাদি পশুপালন সহ মাছ চাষেও সফল এ অঞ্চলের চাষিরা। ছোট্ট একটি জেলায় সরকারি বেসরকারি মিলিয়ে পুকুর রয়েছে প্রায় 21,000। প্লাবনভূমি হওয়ায় মাছ চাষেও এগিয়ে মৎস্য চাষিরা। প্রতি বছর 26,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয় 4,751 হেক্টর আয়তনের পুকুরগুলো থেকে। জয়পুরহাট জেলা মাছ চাষে উদ্ভিদ অতিরিক্ত মাছ আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টে আসলে কিন্তু যেখানে মাছের ঘাটতি সেই এলাকাগুলোতে চলে যায়। একসময় আমরা আসলে মাছ চাষে যখন আমরা খাদ্যে ঘাটতি ছিল তখন আমরা মাছের উপরে প্রশিক্ষণ কীভাবে মাছ চাষ উৎপাদন বাড়ানো যায়, বাট আমরা এখন মাছের যেহেতু স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, আমরা চাইতেছি নিরাপদ মাছগুলো কীভাবে তৈরি করা যায়, যখন আমাদের যেমন স্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি না হয়। যেন আমাদের মাছের যে বিশেষ করে ফিড মিলগুলো যে আছে বা বিভিন্ন ফিডের দোকান আছে, খুচরা পাইকারি ফিডের দোকানগুলো, ফিড মিলগুলো থেকে আমরা ফিডের যে মাছের যে ফিডগুলো খাওয়ানো হয় সেগুলো আমরা স্যাম্পল টেস্ট করি। এটি 12 শিবালয় মন্দির। জয়পুরহাট সদর উপজেলার সীমানা রেখা ভেদ করে বয়ে চলা ছোট যমুনা নদীর তীরে বেলামলা গ্রামে এই মন্দিরটি অবস্থিত। এখানে 12টি শিব মন্দির রয়েছে। মন্দিরগুলো কে কবে নির্মাণ করেছেন সেই ইতিহাস স্পষ্ট নয়, তবে মন্দিরের গঠন প্রণালী ও নির্মাণশৈলী দেখে ধারণা করা হয় এগুলো সেন যুগে নির্মাণ করা হয়েছে। সেন বংশের রাজা বল্লাল সেন ছিলেন শিবের উপাসক, তাই ঐতিহাসিকদের মতামত রাজা বল্লাল সেন শিব উপাসনার জন্য এখানে এই মন্দিরগুলো নির্মাণ করেছিলেন। সনাতন ধর্মাবলম্বীদের এই তীর্থস্থান দেখতে দূর দূরান্ত থেকে শত শত ভক্ত অনুসারীর আগমন ঘটে এখানে। এখানে আমরা 12টা শিবের দর্শন পেলাম, সেই সাথে মা কালীরও দর্শন পেয়েছি, সেই সাথে জগন্নাথ বলরাম সুভদ্রারও দর্শন পেলাম এবং বজরংবলীর দর্শন পেয়েছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে 52 পীঠ, সতীর যে 52 পীঠ আছে সেই পীঠগুলো দর্শন করা। তীর্থে গেলে মনের ময়লা কাটে, সেই জন্য মাঝে মধ্যে আমরা এই ভক্ত সংঘ সকলে মিলে আমরা মাঝে মধ্যেই আমরা তীর্থে যাই। ইসলামী স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন হিন্দা শাহী জামে মসজিদ। খেতলাল উপজেলার হিন্দা গ্রামে এই মসজিদটি অবস্থিত। মসজিদটির কাঠামোতে কাঁচ, চীনামাটির টুকরা ও মোজাইক সহ এর দেয়ালে রয়েছে বিভিন্ন রকম নকশা, যা মুঘল স্থাপত্য শিল্পের অনুকরণে করা হয়েছে। খেতলালের এই মসজিদ দেখতে ইসলাম ধর্মাবলম্বীরা আসেন জেলা ও জেলার বাইরে থেকে। সেরে তাজ ওলিয়ে কামেল সিস্তিয়া হজরত খাজা শাহ মৌলানা মোহাম্মদ আব্দুল গফুর সিস্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদটি তৈরি করেন 1365 সালে বাংলা। বিভিন্ন জায়গা থেকে কাঁচের টুকরা সংগ্রহ করে ঢাকা থেকে কারিগর নিয়ে আসে এখানে মসজিদ তৈরি করেন আমাদের পীর। এখন বিভিন্ন জায়গা থেকে বহু লোকজন এখানে আসে নামাজ পড়েন। শুক্রবারে তো জমজমাট, কোনো প্রকার এখানে স্থান পাওয়া যায় না। এত সুন্দর জায়গা এবং এত সুন্দর মসজিদ আমার মনে হয় ছোট্ট মসজিদ হিসাবে বাংলাদেশে কমই আছে। এসব পুরনো স্থাপনা দেখতে জয়পুরহাটে আসতে ও জয়পুরহাটের কৃষিপণ্য আনা নেয়া করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আন্তঃজেলা সড়ক পথ। সেই সাথে রেলপথে যুক্ত হয়ে যোগাযোগ আরও সহজ হয়েছে জয়পুরবাসীর।
সব ধরনের সুবিধা থাকলেও কৃষিপণ্যের উৎপাদন বেশি হওয়ায় দাম নিয়ে শঙ্কায় থাকতে হয় কৃষকের। তাই পরিকল্পিত চাষাবাদের মাধ্যমে ন্যায্য মূল্য নিশ্চিত করে এ অঞ্চলের কৃষিকে আরও এগিয়ে নেয়ার দাবি স্থানীয়দের।